ভাবুন তো একবার, বছরের পর বছর হাড়ভাঙা খাটুনি আর চোখের পলকে সব শেষ। আজকের এই এক্সপ্লেনারে আমরা একেবারে বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করব ভারতের ইতিহাসের অন্যতম বড় একটা কেলেঙ্কারি নিয়ে, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস। এর পেছনের মেকানিজমটা ঠিক কতটা অত্যাধুনিক ছিল, আর সাধারণ শিক্ষার্থীদের জীবনে এর প্রভাবটাই বা কতটা মারাত্মক। চলুন একেবারে গভীরে গিয়ে দেখি। সবকিছু শুরু হয়েছিল ২রা মে ২০২৬, একদম ছোট্ট কিন্তু শিওরে ওঠার মতো একটা হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে। কেরালার একজন মেডিকেল স্টুডেন্ট তার বাবাকে এই মেসেজটা পাঠিয়েছিল। ভদ্রলোক রাজস্থানের সিকারে একটা পিজি হোস্টেল চালান। মেসেজটায় পরিষ্কার লেখা ছিল, সিকার থেকে এক বন্ধু পাঠিয়েছে, হোস্টেলের মেয়েদের মধ্যে এগুলো বিলি করে দিন। এগুলোই সেই প্রশ্ন যা কালকের নিট পরীক্ষায় আসতে চলেছে। ভাবা যায়। আর ঠিক এখান থেকেই পুরো দুর্নীতির পরত খুলতে শুরু করে। পরীক্ষা শেষ হওয়ার পর যখন ওই ফাঁস হওয়া প্রশ্নগুলো মেলানো হলো, ডেটাটা দেখে যে কেউ চমকে উঠবে। ১৩৫, হ্যাঁ, বায়োলজি আর কেমিস্ট্রির ১৮০টা প্রশ্নের মধ্যে গুণে গুণে ১৩৫টা প্রশ্ন ওই ডকুমেন্টের সাথে হুবহু মিলে যায়। একটা কমা বা ফুল স্টপ পর্যন্ত এদিক ওদিক হয়নি। মানে এটা কোনো সাধারণ অনুমান বা গেস পেপার ছিল না, এটা ছিল একেবারে নিখুঁত একটা জালিয়াতি। একটু ভেবে দেখুন তো, এই জালিয়াতির স্কেলটা কতটা বিশাল। ২২ লাখ, এটা শুধু একটা সংখ্যা নয়, এটা হলো ২২ লাখেরও বেশি তরুণের ডাক্তার হওয়ার স্বপ্ন, দেশের সবচেয়ে বড় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা। আর এই বিশাল প্রশ্ন ফাঁসের কারণে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ রাতারাতি একটা গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। শেষমেশ ন্যাশনাল টেস্টিং এজেন্সি বাধ্য হল পরীক্ষাটাই বাতিল করতে। এখন এই ঘটনার টাইম লাইনটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এটা কিন্তু শেষ মুহূর্তের কোনো দুর্ঘটনা ছিল না। এটা ছিল কয়েক সপ্তাহ ধরে চলা একেবারে ছক কষা একটা অপারেশন। ইনভেস্টিগেশনের ডেটা বলছে, পরীক্ষা শুরুর ১ মাস আগেই অপরাধীদের কাছে ফাঁসের আগাম খবর ছিল। ২৬শে এপ্রিল প্রশ্নপত্র রাজস্থানের ব্রোকারদের কাছে বিক্রি হয়। দাম কত জানেন? পাক্কা ৩০ লাখ টাকা। ২৯শে এপ্রিল থেকে সেটা পরীক্ষার্থীদের মধ্যে ছড়াতে শুরু করে। ২রা মে হোয়াটসঅ্যাপ মেসেজটা সামনে আসে, আর অবশেষে ১২ই মে পরীক্ষা বাতিল। এখন আপনাদের মনে হতেই পারে, কাজটা তারা করল কিভাবে? শুনলে মনে হবে কোনো থ্রিলার সিনেমার গল্প। একজন ফোরেন্সিক ডেটা অ্যানালিস্টের চোখে দেখলে পুরো মেকানিজমটা একেবারে জলের মতো পরিষ্কার। প্রথমে মহারাষ্ট্রের নাসিকের একটা প্রিন্টিং প্রেস থেকে ফিজিক্যালি প্রশ্নপত্র চুরি হয়। এরপর ধরা পড়ার হাত থেকে বাঁচতে তারা সাধারণ মোবাইল ক্যামেরার বদলে হাই ডেফিনিশন পোর্টেবল স্ক্যানার ব্যবহার করে। তারপর একটা আনট্রেসযোগ্য শ্যাডো সার্ভারের মাধ্যমে ডেটা ট্রান্সফার। আর সবশেষে আসল প্রশ্নগুলোকে একটা ৪১০ প্রশ্নের গেস পেপারের মধ্যে লুকিয়ে ফেলা হয়, যাতে কারো বিন্দুমাত্র সন্দেহ না হয়। অপরাধীরা ডিজিটাল ফাঁকি দেওয়ার অভাবনীয় সব কৌশল ব্যবহার করেছিল। এখানে সবচেয়ে হতাশাজনক বিষয়টা কি জানেন? অফিসিয়ালদের বয়ান আর বাস্তবের ডেটার মধ্যে আসমান জমিন তফাত। একদিকে টেস্টিং এজেন্সি প্রথম থেকেই দাবি করে আসছিল যে কোনো প্রশ্ন ফাঁস হয়নি, শুধু একটা পিডিএফ ছড়িয়েছে যার কয়েকটা প্রশ্ন মিলে গেছে। কিন্তু অন্যদিকে আসল তদন্তের ডেটা একেবারে মুখের ওপর সত্যিটা বলে দিচ্ছে। ১৮০টার মধ্যে ১৩৫টা প্রশ্ন কোনো বিরতি ছাড়াই একেবারে সিকোয়েন্স মেনে মিলে গেছে। অফিসিয়ালদের এই অস্বীকার আর ডেটার গাণিতিক বাস্তবতার মধ্যে এই যে বৈপরীত্য, এটা সত্যি বলতে খুবই হতাশাজনক। যদি আমরা অভিযুক্তদের একটু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। দেখা যাচ্ছে অভিযুক্তদের কাছে ১ মাস আগেই প্রশ্ন ফাঁসের তথ্য ছিল। আরও অবাক করার মতো ব্যাপার হল, তাদেরই পরিবারের ৪ জন সদস্য ঠিক আগের বছর এই পরীক্ষা পাশ করে। শুধু তাই নয়, রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে তাদের ছবি আর একটা ক্ষমতাসীন দলের যুব সংগঠনের অফিসিয়াল মেম্বারশিপের প্রমাণও পাওয়া গেছে। আমরা এখানে কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না, কিন্তু সোর্সের ডেটাগুলো পরিষ্কার বলে দিচ্ছে, এত বড় প্রভাবশালী নেটওয়ার্কের সাথে যুক্ত থাকার বিষয়টা পুরো সিস্টেমের স্বচ্ছতা নিয়ে একটা বিশাল প্রশ্নচিহ্ন তুলে দেয়। আর জবাবদিহিতার বদলে আমরা কি দেখতে পাচ্ছি? সেই পুরনো দোষারোপের খেলা। বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে কেবলই দায় এড়ানোর চেষ্টা আর পরস্পর বিরোধী কথাবার্তা চলছে। রাজস্থান আঙুল তুলছে মহারাষ্ট্রের দিকে, নাসিক পুলিশ বলছে আমাদের এখানে কোনো ছাপার কাজই হয়নি, আর ন্যাশনাল এজেন্সিগুলো মূল ইস্যু থেকে নজর ঘোরাতে ব্যস্ত। আর এই অন্তহীন ড্রামার মাঝখানে আটকে আছে কারা? সেই সাধারণ শিক্ষার্থীরা, যারা শুধু একটা সুষ্ঠু বিচার আর সমাধানের আশায় দিন গুনছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অতীতের দিকে তাকালেই দেখবেন ২০২৪ সালের পরীক্ষাতেও অদ্ভুত সব গ্রেস মার্কস আর পারফেক্ট স্কোরে ছড়াছড়ি ছিল। ঐতিহাসিকভাবেই এই সিস্টেমে শুধু চুনোপুটিরে ধরা পড়ে, রাঘব বোয়ালরা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। মূল টেস্টিং এজেন্সিতে আজ পর্যন্ত কোনো স্ট্রাকচারাল রিফর্ম বা কাঠামোগত পরিবর্তন হয়নি। শীর্ষ শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে কোনো স্বচ্ছ উত্তর মেলে না। বছরের পর বছর ধরে সিস্টেমের এই লুপহোলগুলো ঠিক এভাবেই অরক্ষিত রয়ে গেছে। কিন্তু স্টুডেন্টদের দিক থেকে যদি আমরা ভাবি, এই পুরো ক্রাইসিসের আসল মূল্যটা কে চোকাচ্ছে?
মাসের পর মাস হাড়ভাঙা পরিশ্রম, কোচিংয়ের পেছনে লাখ লাখ টাকা খরচ, রাতের পর রাত না ঘুমানো আর চরম মানসিক ক্লান্তি। একটা ত্রুটিপূর্ণ সিস্টেমের জন্যে এই ছেলেমেয়েগুলো তাদের সবকিছু স্যাক্রিফাইস করেছে। আবার নতুন করে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্তে তাদের এই যে মানসিক এবং আর্থিকভাবে ভেঙে পড়ার অবস্থা, এর দায়ভার কে নেবে বলুন তো? এই আলোচনাটা তাই আমাদের জন্য এখন সবচেয়ে বেশি জরুরি। যারা এই মুহূর্তে প্রচণ্ড অসহায় বা হতাশ বোধ করছেন, তাদের জন্য একটা কথাই বলার আছে। কেবল সফল হওয়ার জন্য নয়, বরং যোগ্য হওয়ার জন্য পড়াশোনা করুন। উৎকর্ষের পেছনে ছুটলে সফলতা এমনিতেই ধরা দেবে। বিশ্বাস করুন, একটা বাতিল হওয়া বা দুর্নীতিগ্রস্ত পরীক্ষা কখনোই কারো আসল মেধা বা সক্ষমতা মাপতে পারে না। এটা দিয়ে আপনার পুরো ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায় না। এই কঠিন সময়ে নিজের মেন্টাল হেলথ ঠিক রাখা আর ভেঙে না পড়াটাই সবচেয়ে বড় কাজ। এই ক্রাইসিসটা কিন্তু আমাদের একটা খুব বড় শিক্ষাও দিয়ে গেল। সেটা হলো জীবনের সব সময় একটা বিকল্প বা ব্যাকআপ প্ল্যান থাকা কতটা জরুরি। ডেটা সায়েন্স, ইউআই ডিজাইন, সাস্টেইনেবিলিটি, কন্টেন্ট ক্রিয়েশন বা স্পোর্টস অ্যানালিটিক্সের মতো অসংখ্য নতুন আর হাই গ্রোথ ক্যারিয়ার অপশন এখন আমাদের সামনে খোলা। ট্র্যাডিশনাল মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের বাইরেও যে বিশাল একটা জগৎ আছে, এই ডেটাগুলো সেটাই প্রমাণ করছে। ক্যারিয়ার পিভট করার জন্য এই এমার্জিং ফিল্ডগুলো দারুণ নির্ভরযোগ্য বিকল্প হতে পারে। ইনভেস্টিগেশন হয়তো তার নিজস্ব গতিতেই চলবে, কিন্তু আজ শেষ করার আগে একটা খুব জরুরি প্রশ্ন আপনাদের সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। এই চিরাচরিত পরীক্ষাগুলোই কি সক্ষমতা মাপার একমাত্র মানদণ্ড, নাকি এখন সময় এসছে নতুন ভাঙনধরা সিস্টেমের বাইরের কোনো বাধাহীন পথ অন্বেষণ করার? শিক্ষাকে আমরা কিভাবে মূল্যায়ন করি তা নিয়ে নতুন করে ভাবার সময় হয়তো এখনই। আশা করি আজকের এই এক্সপ্লেনার থেকে পুরো চিত্রটা একটু হলেও পরিষ্কার হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।